অজানা চ্যানেলের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন এমন একটি রেখা যা কোনো প্রাণী পার করতে পারে না, কোনো পাখির ওপর দিয়ে উঠতে পারে না, কোনো স্তন্যপায়ী এটি পেরোতে সাহস করবে না। আপনারা কি এটা কল্পনা করতে পারছেন? এবং এখন আসুন এটিকে আরও রহস্যময় করি। এই রেখাটি অদৃশ্য, বাস্তবে নেই, কিন্তু এর প্রভাব এতটাই বেশি যে বিবর্তনও এটিকে সবসময় পার করতে পারে না। এই রহস্যময় বাধা হলো ওয়ালেস লাইন। ৩২ কিলোমিটার জল যা কোনো প্রাণী পার হতে পারে না। কিন্তু কেন, কিভাবে, এই বাধার পেছনে কি লুকিয়ে আছে? এই রহস্যময় সীমা জানতে চলুন আমরা ইন্দোনেশিয়া যাই। এই সীমার পশ্চিমে এশিয়ার সাধারণ বন্যপ্রাণী বাস করে। আপনি যদি কৌতূহলী হন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। এখানে বালি ও লম্বকের মধ্যে একটি অদৃশ্য সীমা। এই সীমার পশ্চিমে এশিয়ার সাধারণ বন্যপ্রাণী বাঘ, ভাল্লুক, গন্ডার ও হাতির বসবাস। কিন্তু পূর্বে মাত্র ৩২ কিমি গেলে ক্যাঙ্গারু ও কমোডো ড্রাগনের জগৎ পাবেন। এশীয় ও অস্ট্রেলীয় এই দুই অঞ্চলের সীমানা ওয়ালেস লাইন নামে পরিচিত। প্রথম দেখায় এটি শুধু সমুদ্রের একটি অংশ, যার কোনো বিশেষ বৈশিষ্ট্য নেই। কিন্তু ১৫ বছর ধরে বিজ্ঞানীরা এর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন। তাহলে এর মধ্যে এমন অসাধারণ কি আছে? চলুন একটু আমাদের গ্রহের অন্য কোথাও যাই। সেখানে প্রাণীরা প্রজনন বা খাবারের জন্য বিশাল দূরত্ব অতিক্রম করে। যেমন পাখিরা হাজার কিমি উড়ে মহাদেশের মধ্যে যাতায়াত করে, আর সামুদ্রিক কচ্ছপ শত কিমি সাঁতরে নিজের জন্মস্থানে ফিরে আসে। হ্যাঁ, এটাই দেশের টান। প্রাণীরা পাহাড় ও সমুদ্র পেরোতে পারে, কিন্তু ওয়ালেস লাইনে ব্যাপারটা অন্যরকম। কোনো প্রাণী এটা পার হতে সাহস পায় না। ওয়ালেস লাইন বেশিরভাগ স্থানীয় প্রাণীর কাছে অদৃশ্য কিন্তু অলঙ্ঘনীয় বাধা। কল্পনা করুন, মাত্র ৩০ কিমি জল, কচ্ছপ, টিকটিকি বা পাখিদের জন্য কোনো সমস্যা নয়, তাই না? কিন্তু আসল ব্যাপারটা হলো তারা এই সরু প্রণালী পার হয় না। লম্বকের স্তন্যপায়ী বা সরীসৃপ কেউই বালির উপকূলে যেতে সাহস করে না। তাদের দ্বীপে বড় আগুন বা ১০ মিটার সুনামি হলেও তারা সম্ভবত যাবে না। আবার বালির বাঘ বা মনিটর লিজার্ড কখনো লম্বকে নিরক্ষীয় বন দেখবে না। পাখিরাও কড়া সীমানা মানে শুধু বাদুড় মাঝে মধ্যে পার হয়। এই রহস্যময় রেখা শুধু দুই প্রতিবেশী দ্বীপ আলাদা করে না, এটি দুই বাস্তুতন্ত্রের সীমানা যা শারীরিকভাবে পার হওয়া অসম্ভব মনে হয়। সত্যিই কি তাই? আর ওয়ালেস লাইন কিভাবে সৃষ্টি হলো, চলুন একেবারে শুরু থেকে দেখি। পঞ্চদশ শতকেই এই অদৃশ্য রেখার রহস্য প্রায় সমাধান হয়েছিল। ১৫ প্রথম দিকে ম্যাগেলানের অভিযানের সদস্য আন্তোনিও পিগাফেটা লক্ষ্য করলেন যে ফিলিপাইন আর মালুকু দ্বীপপুঞ্জের প্রকৃতি কাছাকাছি হলেও খুবই আলাদা। তিনি এটা তার ডায়েরিতে লিখলেন, কিন্তু আর কোনো সূত্র পাওয়া যায়নি। এই রেখার রহস্য ১৯ শতক পর্যন্ত অমীমাংসিত ছিল। আলফ্রেড ওয়ালেস এটা সমাধান করে বিজ্ঞানকে চিরতরে বদলে দিলেন। ১৯৬৭ সালে ওয়ালেস মালয় দ্বীপপুঞ্জে অভিযান শুরু করেন। তিনি দেখলেন বালি আর লম্বকের মাঝের প্রণালীর দুই পাশের উদ্ভিদ ও প্রাণী যেন দুই আলাদা জগতের। একটি জগৎ দক্ষিণ এশিয়া, যেখানে বাস করত বাঘ, গন্ডার আর হাতি। অন্য জগৎ অস্ট্রেলিয়া, যেখানে ছিল কোয়ালা, অন্যান্য মার্সুপিয়াল আর কাকাতুয়া। এই ভৌগোলিক বিভাজন ওয়ালেসের মনে এমন প্রশ্ন জাগাল যার উত্তর বিজ্ঞান দিতে পারল না। ৮ বছরে ওয়ালেস এখসে আস এরো বেশি নমুনা সংগ্রহ করলেন, যা তাকে গুরুত্বপূর্ণ আবিষ্কার করতে সাহায্য করল। অভিযাত্রী তখন চার্লস ডারউইনের সাথে আবিষ্কার নিয়ে আলোচনা করেন। হ্যাঁ, সেই আবিষ্কারগুলোই বিবর্তন তত্ত্বের ভিত্তি গড়ে তোলে। তবে ওয়ালেস রহস্যময় বাধার প্রকৃতি বুঝতে পারেননি। এটা বোঝার জন্য আমাদের অতীতে যেতে হবে, যখন পৃথিবী ছিল অন্যরকম। লক্ষ বছর আগে আজকের মহাদেশগুলো ছিল এক সুপার মহাদেশ প্যানজিয়া। প্যানজিয়া ছিল প্রাণীদের অভিবাসনের স্বর্গরাজ্য। বড় প্রাণীরা, ডাইনোসরও বিশাল এলাকায় স্বাধীনে চলাফেরা করত। সমুদ্র তখনও স্থলভাগ আলাদা করেনি, প্রজাতি ছড়িয়ে পড়তে বাধা ছিল না। কিন্তু এই ঐক্য চিরস্থায়ী হতে পারে না। প্যানজিয়া ভেঙে যাওয়ার নিয়তি ছিল। এটা কি খারাপ কিছু? না, প্যানজিয়ার বিভাজনের যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে। আসলে মহাদেশগুলো বিশাল টেকটনিক প্লেটের ওপর থাকে। আমাদের গ্রহের পুরো ইতিহাস জুড়ে প্লেটগুলো নিরন্তর চলমান ও মিথস্ক্রিয়া করছে, এক মুহূর্তের জন্যও থামেনি। এই মিথস্ক্রিয়া কেমন দেখতে হতে পারে? পৃথিবীর গভীর থেকে গরম ম্যাগমা উপরে উঠে আসে এবং প্রতিবেশী প্লেটগুলোকে সরিয়ে দেয়। এভাবেই উত্তর আমেরিকা ও ইউরেশীয় প্লেট এখনও ধীরে ধীরে বছরে কয়েক সেন্টিমিটার দূরে সরছে। প্লেটগুলো যেমন দূরে সরে যায়,
তেমনি মহাদেশগুলো আর প্যানজিয়ার টিকে থাকার কোনো সুযোগ ছিল না। প্যানজিয়া ভেঙে গেলে মহাদেশগুলো জিগস পাজলের বড় টুকরোর মতো ছড়িয়ে পড়ল। নতুন মহাসাগর ও পর্বতমালা প্রাণীদের জন্য অতিক্রম্য বাধা হয়ে দাঁড়াল। কিন্তু কিভাবে এটি প্রজাতির বিবর্তনে এত গভীর প্রভাব ফেলল? আসুন আরও কাছ থেকে দেখি। প্রতিটি বিচ্ছিন্ন অঞ্চল এখন নিজস্ব অনন্য বাস্তুতন্ত্রের জন্য একটি ইনকিউবেটর হয়ে উঠল। একই সময়ে মহাদেশের গতি জলবায়ুকে নাটকীয়ভাবে পরিবর্তন করল, যার অর্থ তাদের বাসিন্দা মহাদেশগুলি জলবায়ু পাল্টে দিল, ফলে বাসিন্দাদের নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হলো। এভাবে স্থানান্তরের সুযোগ হারানো প্রজাতিগুলো স্বতন্ত্রভাবে বিকশিত হতে শুরু করল। এই পরিবর্তন সব মহাদেশে হলেও দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি লক্ষণীয় ছিল। এখানে সুন্দা ও শাহুল ভূমি প্রজাতির বিবর্তনে মূল ভূমিকা রেখেছিল। লক্ষ বছর আগে সুন্দা শাহুল এশিয়া অস্ট্রেলিয়ার মধ্যে অভিবাসনের সেতু ছিল, কিন্তু বরফ যুগের পর সমুদ্রপৃষ্ঠ উঠে গিয়ে এসব জমি ডুবে গিয়ে জলবাধা সৃষ্টি করল। এশিয়া অস্ট্রেলিয়া আর উদ্ভিদ প্রাণী বিনিময় করতে পারল না। তাদের মাঝে একটি জলের বাধা বিস্তৃত হলো। ঠিক আছে, কিন্তু জলের বাধা তো পার হওয়া যায়। তাহলে প্রাণীরা কেন এটা করতে অস্বীকার করে? এটা সহজ। ওয়ালেস লাইন দুই বিশ্বের সীমানা, যেখানে জলবায়ু প্রকৃতি সম্পূর্ণ আলাদা। মনে রাখবেন, এই লাইনের দুপাশের প্রাণীরা লক্ষ বছর ধরে আলাদাভাবে বিবর্তিত হয়েছে। প্রাণীরা সীমানা পেরোলেও, সাঁতরে বা উড়ে গেলেও ওপারের পরিবেশে টিকতে পারবে না, শেষে মারা যাবে। ব্যাখ্যাটি সহজ আর যুক্তিসঙ্গত, তাই না? তবুও এই গুরুত্বপূর্ণ সীমানা আবিষ্কারের দশক পরেও স্বীকৃত হয়নি। এর পিছনেও একটি সরল কারণ আছে। ওয়ালেস তার সময়ের আগে ছিলেন, তাই তার ধারণা গ্রহণ করতে বছর লেগেছিল। 90-দের দশকে জীবভূগোল জনপ্রিয় হয়, তখন তার বর্ণিত সীমানাকে ওয়ালেস লাইন নাম দেওয়া হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। কেমন লাগলো আজকের ভিডিও তা কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে। দেখার জন্য ধন্যবাদ।